এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। 1431 আজ প্রথম প্রভাত। পুরাতনকে পেছনে ফেলে আবারও বছর ঘুরে এলো পয়লা বৈশাখ। নমস্কার, ডিডি ত্রিপুরার পক্ষ থেকে নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনাদের সবাইকে। নতুন বছর মানেই একরাশ নতুন আশা, নতুন ইচ্ছে, নতুন স্বপ্ন এবং নতুন করে সংকল্প নেওয়া। এবং এত সব নতুনের সূচনায় ডিডি ত্রিপুরার আজকের এই আয়োজন। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং এই প্রতি পার্বণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের শিল্প ও সংস্কৃতি। এবং এই নিয়ম মেনেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই বিশেষ আয়োজন। আমার সঙ্গে আছেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, একটু পরিচিত হব তাদের সঙ্গে। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মলয়দেব। নমস্কার, স্বাগত জানাচ্ছি। এরপর রয়েছেন রাজ্যের আরও এক বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী শাওলি রায়। নমস্কার দিদি। নমস্কার। আমার ডান দিকে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী। নমস্কার দিদি। রয়েছেন আরও একজন গুণী শিল্পী শ্রী প্রীতম দাশগুপ্ত। নমস্কার। তবলায় পেয়ে গেছি রাজ্যের গুণী শিল্পী শ্রী দীপঙ্কর নন্দী। কিবোর্ডে রয়েছেন রাজ্যের আরও এক গুণী শিল্পী দেবজিৎ দেবনাথ এবং পারকাশনে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী শুভজিৎ দেবরায়। আর এতক্ষণ যিনি আমাদের সকলকে পরিচয় করিয়ে দিলেন আপনার সাথে, আপনাদের সকলের সাথে, তার সাথে তো একটু পরিচিত হতেই হয়। রয়েছেন আমার ভীষণ ভালো লাগার বোন, আমাদের রাজ্যের একজন গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী তো অবশ্যই। আজকে কিন্তু আমরা দুজনেই কথায় কথায় থাকবো আপনাদের সাথে। অম্বালিকা ভট্টাচার্য এবং আমার সাথে তো পরিচয় করিয়েই দিল। আমরা আজকে সত্যি কথা বলতে অম্বালিকা, আমরা দুজন কথায় কথায় শুধু থাকবো না, আজকে কিন্তু আমরা সকলকে নিয়ে আমাদের ডক্টর মলয়দেব ওনাকে পেয়েছি, তাছাড়া যে সমস্ত শিল্পীরা রয়েছে সকলে মিলেই কিন্তু একটা জমজমাট আড্ডা হবে আজকে। নববর্ষ মানেই তো আমাদের কাছে ওই আড্ডার মতো একটা ব্যাপার। একদম। আসলে নববর্ষ মানে কি সেটা হয়তো এক একজনের কাছে এক একভাবে সেটা ধরা দেয়। সেই বিষয়গুলোই আজকে আমরা তুলে ধরে আনবার চেষ্টা করব। অবশ্যই। তো শুরুটা হোক গানে গানে। একদম অবশ্যই। প্রথমে নীলাঞ্জনাদির কাছে যাব। নীলাঞ্জনাদি, তোমাকে দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। কি গান গাইবে প্রথমে? যেহেতু বাংলা নববর্ষ আর আমরা বাঙালি, আমাদের তো বাঙালির একটা প্রধান কি বলবো অবলম্বন আশ্রয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি প্রথম গানটি রবীন্দ্রসঙ্গীতই করছি। এটি গ্রীষ্ম উপপর্যায়ের একখানি গান। মৃদু মন্দ আনে
বৈশাখের এই মৃদুমন্দ হাওয়া, এই গানের এই পংক্তিগুলি সত্যিই মনে হচ্ছিল তোমার গানটা শুনতে শুনতে, কি বলো অম্বালিকা, একটা যেন সত্যি এই ধরনের একটা বাতাবরণ আমাদের এই দূরদর্শনের স্টুডিওতেও কিন্তু তৈরি হয়ে গেছে। একদম। কি বলো যে নববর্ষ, এই সামনে আমরা মঙ্গল ঘট দেখতে পাচ্ছি আম্রপল্লব ফুল চারিদিকে, এবং আমরা যেভাবে সবাই সেজেগুজে বসেছি, প্রভাতটা সত্যিই কিন্তু আজকে অনেকটা মানে কি বলবো, একেবারে ভালোবাসার আবেশে আমাদের একদম। জড়িয়ে এবং ফেলেছে। বাঙালি নববর্ষ যে বললে এক ঝলকে চোখের সামনে যেটা ভেসে ওঠে, ঠিক সেই রকম ভাবেই আমরা কিন্তু বসে আছি। ঠিক। আর যে কথা বলছিল যে রবি ঠাকুরের কথা, হ্যাঁ। আসলে রবি ঠাকুর তো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে। একদম। আর নীলাঞ্জনের গান শুনতে শুনতে দুটি কলি মনে হচ্ছিল আমার, জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই। আসলে এই রবি ঠাকুর তার 25শে বৈশাখ, সেটা তো প্রতিদিনই আমরা পালন করে থাকি, একেবারে। একেবারে এবং- সকাল থেকে এবং বৈশাখ মাসটা বিশেষ করে রবি ঠাকুরের বিশেষ মাস করে। মাস বলে হয়তো আমাদের এই ভালো লাগাটা আরেকটু বেশি থাকে। একদম সত্যি কথা। এবার তাহলে আমরা একটু কথায় কথায় আসি, একদম, হ্যাঁ, ওনার যাব। কাছে যাবো। হ্যাঁ, ডক্টর মলয়দেব আপনার কাছে, যে এই যে আমরা শুনছিলাম শুরুতেই রবি ঠাকুর গান, সেখানে বৈশাখকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো আমরা যদি এই নববর্ষের প্রেক্ষাপটটা নিয়ে কিছু শুনি শুরুতে আপনার কাছ থেকে। দেখুন, মানুষের সভ্যতার ইতিহাস যত এগিয়ে গেছে, ততই মানুষ সময়ের যে বিভাজন, সেই বিভাজনের কথা ভেবেছে। আমরা আধুনিককালে দেখি সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসেব রয়েছে। প্রাচীন ভারতবর্ষে আমরা দেখব সময়ের বিভাজন করা হতো পল, অনুপল, প্রহর ইত্যাদি দিয়ে। তারপর আমরা পেলাম সপ্তাহ, সপ্তাহের পর মাস। এভাবেই 12টি মাস মিলে যখন একটি বছর পূর্ণ হচ্ছে, কারণ সূর্যকে পৃথিবী যখন আবর্তন করে, এই আবর্তন করতে হলে পৃথিবীকে পুরো 365 দিন কয়েকটা ঘন্টা সময় নিতে হয়। আর এই পুরো যে আবর্তন প্রক্রিয়া, এই আবর্তন প্রক্রিয়া আর্নিক গতি আছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখি একটি বছর পূর্ণতা পায়, দিন হয়, রাত্র হয়, বছর পূর্ণতা পায়। এই 12টি মাসের পর যখন আরেকটি মাস আসবে, যে মাসটাকে আমরা ওই যে বিভাজন করেছি, সেই বিভাজনের পর 12টি মাসের পরের মাসটিকে আমরা বলছি নতুন বছরের শুরু। এবার দেখুন, যেহেতু প্রেক্ষাপটের কথা আমরা বলছি, তাহলে আমাদের ভারতবর্ষে প্রথম দিকে এবং বঙ্গীয় সংস্কৃতিতেও প্রথম দিকে যে ঋতুটিকে বর্ষের প্রথম ঋতু বলে মনে করা হতো, সেটি হচ্ছে শরৎ ঋতু। এই শরৎ ঋতুর কথা আমরা পাই সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত ঐতিহ্যে, এবং সেখানে বলা হচ্ছে শত শরৎ জীবিত থাকার আশীর্বচন। এই যে শত শরৎ মানে হচ্ছে 100 বর্ষ জীবিত থাকার কথা এখানে বলা হচ্ছে। তার কিছুদিন পর আমরা দেখব অগ্রহায়ণ মাস থেকে বছরের শুরু চিহ্নিত করা হচ্ছে। হায়ন শব্দের অর্থ হচ্ছে বর্ষ বা বছর, আর অগ্র মানে হচ্ছে প্রথম, অর্থাৎ বছরের প্রথম যে মাস, সেই মাসটি হচ্ছে অগ্রহায়ণ মাস। এই যে অগ্রহায়ণ মাসের কথা বললাম, এই অগ্রহায়ণ মাসের কথা বলতে গেলে আমাদের মনে পড়বে তাহলে কার্তিক সংক্রান্তিতে আমরা কি করি। কার্তিক সংক্রান্তিকে ভুলা সংক্রান্তিও বলা হয়। কার্তিক সংক্রান্তিতে আমরা দেখি মূলত আমাদের কৃষি ঐতিহ্য আশ্রিত, কৃষি অর্থনীতি নির্ভর যে ভারতীয় সমাজ, বঙ্গীয় সমাজ, সেই সমাজে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়। প্রত্যেক সংক্রান্তিতেই সেটা করা হয়, কারণ সুস্থতার একটা ব্যাপার রয়েছে। আর তার পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট যত ধরনের উপকরণ রয়েছে, যেগুলো পুরনো আবর্জনার স্তূপে পরিণত হয়েছে, সবগুলোকে বাড়ির বাইরে সন্ধ্যার সময় নিয়ে কার্তিক সংক্রান্তির দিন পুড়িয়ে দেওয়া হয়। ধরুন কোলা রয়েছে, ডালা রয়েছে, ভাঙা টুকরি রয়েছে, এ ধরনের যত কিছু আছে সব কিছুকে পুড়িয়ে দেওয়া হয়। আর তার পাশাপাশি ওই সংক্রান্তির সন্ধ্যায় এক ধরনের ভূতের প্রতীকে একজন ঠাকুরের মতো তৈরি করে জ্বালিয়ে দেওয়ার চতুর্দশীও সেজন্য বলা হয়। এবং সেখানে কি করা হয়, শিম পাতার বীজের শিম পাতার মধ্যে মশা, মাছি, পোকামাকড় এবং তার সঙ্গে পাখালের অর্থাৎ চোলার পরিত্যক্ত ভাতকে মালার মতো গেঁথে গেঁথে ওই ভূতের গলায় পরিয়ে দিয়ে কুলা, ওই যে ভাঙা কুলা, আমাদের এখানে আমরা কুলা সাজিয়ে রেখেছি, ভাঙা কুলার মধ্যে কোনো ধরনের বাদ্যযন্ত্র দিয়ে নয়, হাত বা অন্য কিছু দিয়ে এরকম বাজানো হয়। বাজিয়ে বাজিয়ে বলা হয়
বুলা ছাড়, বুলি ছাড়, 12 মাইয়া পিছাইয়া ছাড়। ছাড়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 12 মাইয়া পিছাইয়া। এই শব্দটার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে 12 মাসের সমস্ত গ্লানি, সমস্ত সাফল্য, ব্যর্থতা যা কিছু আছে সব কিছুকে অতিক্রম করে আমরা যেন সুস্থ সুন্দর জীবনের দিকে যাত্রা করতে পারি। আর তার পাশাপাশি আমরা দেখব যে বঙ্গীয় সংস্কৃতিতে 12 মাসি গান রয়েছে, প্রচুর পরিমাণে 12 মাসি। আপনারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, আমরাও সাহিত্যের সঙ্গে যুক্ত। মধ্যযুগীয় সাহিত্য ধারায় লৌকিক জীবনে আমরা দেখব 12 মাসি গান রয়েছে। সেই 12 মাসি গানগুলো শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস দিয়ে, এবং সেই অগ্রহায়ণ মাসের দুঃখ যন্ত্রণা, তারপর আস্তে আস্তে কার্তিক মাসে গিয়ে সেগুলো শেষ হচ্ছে পুরনো 12 মাস গানে। এই যে ঐতিহ্য অগ্রহায়ণ থেকে শুরু, সেখান থেকে মনে হচ্ছে যে অগ্রহায়ণ থেকে শুরু হতো। তার কিছু পরের থেকে আমরা দেখব যে বৈশাখ মাসে নববর্ষের বছরের চৈত্র মাসকেই বছরের শেষ ধরা হচ্ছে এবং বৈশাখ মাসকেই বছরের শুরু ধরা হচ্ছে। এই যে বৈশাখ মাসকে বছরের শুরু ধরা হলো, এটা কিন্তু সম্পূর্ণরূপে অর্থনীতি নির্ভর। হ্যাঁ, অর্থনৈতিকভাবে এই বৈশাখ মাসটাকে বছরের প্রথম দিকে চিহ্নিত করা হয়েছে। খাজনা ইত্যাদি আদায় বা কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা। কারণ এই বৈশাখ মাসের নববর্ষের দিনের সঙ্গে আমরা দেখি যে বিশেষ কোনো একটি আচারকে জোড়া হয়নি। যখন আচারকে যদি আমরা জুড়তাম, তাহলে তাকে আমরা বলতে পারতাম যে এটা অন্য একটা সংস্কৃতির সঙ্গে যুক্ত, লৌকিক সংস্কৃতির সঙ্গে যুক্ত, কিন্তু এটা পুরোপুরি অর্থনীতি নির্ভর। বাহ, ভীষণ সুন্দর করে ব্যাখ্যা করলেন। এই যে শরতের কথা বললেন, শুরুটা অগ্রহায়ণের কথা বললেন, সেগুলো সত্যি কিন্তু আমাদের অজানা ছিল। আসলে যে কথা আপনি বললেন সত্যিকার অর্থেই আসলে যেহেতু কৃষি ভিত্তিক, কৃষি নির্ভর, সেই বিষয়টার দিকে ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের এই বছরের যে এই মাসগুলো। একটু আমি বলে দিই, দেখুন আমাদের এই যে অগ্রহায়ণ মানে বৈশাখ মাস কৃষি নির্ভরতার কথা, এ নিয়ে এই যে বঙ্গাব্দ, এই নববর্ষ বৈশাখে শুরু হচ্ছে, সে নিয়ে কিন্তু একাধিক মত রয়েছে। ভারতবর্ষে প্রচুর পরিমাণে এরকমের অব্দের প্রচলন রয়েছে, গোটা পৃথিবীতে রয়েছে। ভারতবর্ষে বিক্রমাব্দ আছে, শকাব্দের প্রচলন আমাদের বঙ্গীয় সংস্কৃতিতে খুব বেশি। ত্রিপুরাব্দ, এই যে আমাদের ত্রিপুরা রাজ্য, সেখানে ত্রিপুরাব্দের প্রচলন আছে। বিষ্ণুপুরে মল্লাব্দ আছে। আসামে শঙ্করদেব জন্মগ্রহণ করেছিলেন, মহাপুরুষ, শঙ্করাব্দ। আমাদের বঙ্গে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন, চৈতন্য আব্দ। হ্যাঁ, এভাবে প্রচুর পরিমাণে অব্দ আছে। তো এই অব্দের মধ্যে বঙ্গাব্দটা কবে ঠিক শুরু হয়েছিল, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা রকমের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন আকবর ফসলের হিসেবপত্রের জন্য করেছিলেন এটা, কিন্তু অনেক পণ্ডিত আবার বলছেন যে না, বাংলাকে ঐক্যবদ্ধ প্রথম করেছিলেন বাংলার শ্রেষ্ঠ নরপতি রাজা শশাঙ্ক, তার সময়েই তিনি এই বঙ্গাব্দের প্রচলন করেছেন। এ নিয়ে মতবিরোধ রয়েছে, এগুলো নিয়ে চলবে হয়তো আর বহুদিন, আমাদের নতুনভাবে গবেষণা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আবারও আসবো আপনার কাছে আমরা। এই মুহূর্তে তবে একটা গানে যাই, একটা গানে যাই। আমরা প্রীতমদার কাছে যাব। প্রীতম, কি শুনবো? আমি একটি আধুনিক দিয়ে শুরু করছি, মনোময় ভট্টাচার্যের গাওয়া বীণা বাজারে। বীণা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বীণা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বীণা বাজে ভোরেরও পাখি গায় তন্দ্রা ভাঙায়, ভোরেরও পাখি গায় তন্দ্রা ভাঙায়। চিরচেনা সে ভৈরবী সুরে, চিরচেনা সে ভৈরবী সুরে। তার ঘুম কিসে ভাঙে যার ধুন
নয়ন, তার ঘুম কিসে ভাঙে যার দু নয়ন। সারা রাত মরে জলে জলে পড়ে, বিনা বাজে রে ভুবন জুড়ে। আমারি শ্রবণে থাকে সে দূরে, বিনা বাজে রে। সুখেরও স্মৃতি বেদনা বাড়ায়, সুখেরও স্মৃতি বেদনা বাড়ায়। চলারও পথে বাধা দিয়ে যায়, চলারও পথে বাধা দিয়ে যায়। ফুল নেই ফাগুনের মূল্য কি আর, ফুল নেই ফাগুনের মূল্য কি আর। বরষা হওয়ার আশায় মরে সে ঘুরে, বিনা বাজে রে ভুবন জুড়ে। আমারি শ্রবণে থাকে সে দূরে, বিনা বাজে রে ভুবন জুড়ে। আমারি শ্রবণে থাকে সে দূরে, বিনা বাজে রে, বিনা বাজে রে, বিনা বাজে রে। অসাধারণ, ভীষণ সুন্দর গান শোনালে দাদা। আমরা এবারে কি একটু শাওলিদির কাছে আসতে পারি? না, আমি আমার কাছে তো রয়েছই, একদম কাছে রয়েছি, একদম কাছাকাছি রয়েছি একে অপরের সাথে। এখন তো আর ওই বাধাটা নেই যে আমরা একে অপরের হাত ধরতে পারবো না, এখন একে অপরের হাতও ধরতে পারছি, সেটা মনে হয় একটা বিশাল প্রাপ্তি আমাদের, হ্যাঁ তাই না? কিন্তু আমার মনে হচ্ছে একটু প্রীতম কাছে, আপনার কাছে একটু যেতে চাইবো যে এত সুন্দর গান শুনছিলাম আর এর মধ্যে মানে কি বলবো, একটা ভালোবাসার বিশেষ প্রকাশ পাচ্ছিলাম। তো নববর্ষ আপনার কাছে ঠিক কিভাবে ধরা দেয়? আমার কাছে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি আর কি, যে নববর্ষ যেহেতু একটা নতুন একটা বর্ষের শুরু, একটা নতুন আমাদের আশার শুরু, তো সেটা সকালে উঠে গুরুজনদের প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিয়ে শুরু করাটা আমার কাছে সব থেকে বড় জিনিস, বড় যেটা তাদের আশীর্বাদ নিয়ে তো আমাদের পথ চলা। তারপর সকালে উঠে স্নান টান করে তারপর আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির, ওইখানে গিয়ে মায়ের কাছে ভোগ দেওয়া। তারপর আমাদের উদয়পুর থেকে আছেন, আচ্ছা। তারপর আমার যে বন্ধু বান্ধব আছে ওদেরকে নিয়ে গান বাজনা করা, তারপর আর নববর্ষ মানে একটা ভালো একটা খাওয়া দাওয়া, একদম ভারী বাঙালির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। খাওয়া দাওয়ার কথা বললে অম্বালিকা সবার আগে রেসপন্স করবে, সেটা আমি ভাবছিলাম। খাওয়া দাওয়াটা আসবে আর অম্বালিকার কথা আমরা শুনতে পাবো, কিন্তু আমাদের সবারই খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আসলে সবার কাছেই বিশেষ একটু গুরুত্বপূর্ণ, তাই একটু এদিকে হয়তো একটু বেশি আর কি। আচ্ছা, যাই হোক, কি শুনছিলাম প্রীতম, খাওয়া দাওয়া কি ধরনের? এই তো তা তো মাংস মাছ তা তো আছেই, সঙ্গে আমাদের উদয়পুরের বিখ্যাত অভিনন্দনের দই রয়েছে, মিষ্টি রয়েছে, জিভে যে জল আসছে রে। একদম ঠিক। তো সবাই মিলে গান বাজনা খাওয়া দাওয়া এই নিয়ে মোটামুটি ভালো আনন্দ ফুর্তিতে আমাদের নববর্ষটা সেই মানে দেখতে গেলে পুরোটা দিন একেবারে ভীষণ একটা মানে আনন্দ মজা সমস্ত কিছুর মধ্যে। যে কথা বলছিলে আর কথায় কথায় একটা আমার কাছে একটা আছে, কবিতাটার অংশবিশেষ একটু পাঠ করছি, হ্যাঁ, সুর দাশগুপ্তের লেখাই পয়লা বৈশাখ কবিতাটি। এই কথাগুলোকে নিয়েই কবিতাটা। পয়লা বৈশাখ, সকাল সকাল স্নান টান সব সারা, নতুন পোশাক নতুন সাজে এমন মাতোয়ারা। পয়লা বৈশাখ, দোকান ঘরে হালখাতা আর ভিড়, বাক্স ভরা নিমকি মিষ্টি পকোড়া পনির। পয়লা বৈশাখ, রবীন্দ্রসঙ্গীত আর বোলপুর, ফুলের মালায় ধূপের গন্ধে হৃদয় যে ভরপুর। পয়লা বৈশাখ, টিভির পর্দা কথায় গল্পে গানে হারিয়ে যাওয়া বঙ্গজীবন আবার কাছে আনে। পয়লা বৈশাখ,
নতুন কালে নতুন আমন্ত্রণ, SMS-এর আসা যাওয়া কত অভিবাদন। পয়লা বৈশাখ প্রভাত ফেরি, সান্ধ্য জলসা বেশ, শেষ ফাগুনের গন্ধ হাওয়ায় চৈত্র শেষের রেশ। শেষ ফাগুনের গন্ধ হাওয়ায় চৈত্র শেষের রেশ, পয়লা বৈশাখ স্বজন বন্ধু বাড়ি ভর্তি লোক, তাক লাগানো রান্না বান্না দেদারে খাওয়ার ঝোঁক। পয়লা বৈশাখ পুজোর লাইন মন্দিরে মন্দিরে, প্রার্থনা সব মসজিদেও বেজায় ভিড়ে ভিড়ে। পয়লা বৈশাখ পাড়ায় পাড়ায় জলসা হওয়া চাই, গানে নাচে আবৃত্তিতে ঝলমলে রোশনাই। একেবারে যেমন আমাদের যে পয়লা বৈশাখ মানে যেটা বোঝায়, সেটাই একদম চিত্রটা আমাদের চোখের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন শুভ দাশগুপ্ত, এবং সেটাই তো চিত্র। কবিতাটার অংশ বিশেষ শোনালাম এবং তার বাকি অংশটুকু আবার পরবর্তী সময়ে শোনাবো। কেন সেটা পরবর্তী সময়ে এবং বলবো। তোমার কবিতা রেশ টেনে একটু বলতে ইচ্ছে হ্যাঁ, করছে যে অবশ্যই। কবি এখানে বলেছেন SMS এর আসা যাওয়া। আসা যাওয়া। এবং তুমি দেখো আমরা যারা বাঙালি তো শুধুমাত্র ভারতবর্ষতেই নয়, ভারতবর্ষের বাইরেও অনেকরা অনেক রয়েছেন, প্রবাসী বাঙালিরা বাঙালিরা রয়েছেন। তো তাদের কাছে তারা নববর্ষটাকে হয়তোবা আমাদের মতো করে পায় না, মিস করে। তো সেই SMS এর জন্য কিন্তু আমরা একটা ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারি। আদান প্রদানটা হয় আমাদের। আমরা যেমন সবসময় এই সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলি না, তো সবকিছুরই তো গুড এবং ব্যাড সাইড দুটো রয়েছে। তো এই সোশ্যাল মিডিয়ার যে এই ভালো দিকটা, যে যারা দূরে রয়েছে তাদের সঙ্গে আমরা অনায়াসে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারি, সেই দিকটা কবি কিন্তু তুলে ধরেছে। যেমন অনেক সন্তানরাই রয়েছেন যারা বিদেশে রয়েছে, মা বাবারা সেই সোশ্যাল মিডিয়া দৌড়তে যেটা বলে ভিডিও কলের মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছে। অবশ্য দূর থেকে এখন প্রণামও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক প্রণাম নিচ্ছি বলে প্রণাম, কিছু করার নেই যেভাবে চলছে। তাহলে আমরা আবার যাব একটু ডক্টর মলয় বাবুর কাছে। আচ্ছা, আমরা যে এতক্ষণ ধরে কথা বলছিলাম যে পয়লা বৈশাখের বিভিন্ন দিকগুলো, আমরা যদি একটু আগের দিনগুলোতে ফিরে যাই, তো সেই সময়টাতে নববর্ষ কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে চৈত্র মাসের কথা বলা হয়েছে। আমরা আগেই বলেছি যে আমাদের এই যে বৈশাখ মাসের পয়লা বৈশাখ হচ্ছে, সেখানে আচারের কোনো সেই অর্থে যোগ নেই, অর্থনীতি সম্পৃক্ত একটি ব্যাপার। কিন্তু আমরা দেখব চৈত্র সংক্রান্তির কথা যদি বলি, শুভবাবু বলেছেন চৈত্র সংক্রান্তির কথা বললে সেখানটাতে আমরা দেখতে পাবো অনেকগুলো আচার যুক্ত রয়েছে। চৈত্র মাস তার দুদিন আগে, অর্থাৎ হাড়ি বিশু এবং মহাবিশু। এই হাড়ি বিশুর সময়টা নিয়ে বিভিন্ন রকমের গল্প প্রচলিত আছে। বলা হয় যে ব্রহ্মা বিভিন্ন রকমের পোকামাকড় সৃষ্টি করে একটা ওই যেমন আমাদের মানে বিভিন্ন রকমের হাড়িতে মুখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলেন, এবং ওই দিনটাতে যদি প্রচণ্ড মেঘের গর্জন হয় তাহলে সমস্ত পোকামাকড়গুলো মারা যাবে এবং আমাদের ফসল থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোর রক্ষা হবে। এখানেও একইভাবে ওই ফসলে এখানেও সমৃদ্ধি এবং স্বাস্থ্য। দ্বিতীয় দিন হচ্ছে মহাবিশুর দিন, এবং সংক্রান্তির দিনগুলোতে আমরা দেখবেন মহাবিশুর দিনে আমরা আমাদের দক্ষিণ ত্রিপুরা এবং অন্যান্য জায়গাতে আমাদের চাকমা সম্প্রদায়ের মধ্যেও আমরা ফুল বিজু দেখি। হ্যাঁ, ঠিক ওই দিনটাই কিন্তু ফুল বিজু, ফুল তোলা হচ্ছে, বিভিন্ন রকমের মালা তৈরি করা হবে সেই ফুল দিয়ে সেখানে, এবং অন্যান্য ঠাকুরের উদ্দেশ্যে যেমন নিবেদন করা হবে, পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা এবং অন্যান্য জায়গাতে আমরা গরুকে ওই দিন মালা পরাতে দেখি। এটা বহুকালের আবহমান কালের একটা সংস্কৃতির ঐতিহ্যকে আমরা লুকায়ত আচারের মধ্য দিয়ে ধরে রাখছি। আবার এই মহাবিশুতে আমরা দেখব যে আমাদের বিভিন্ন রকমের ঢাকিরা থাকেন, হ্যাঁ, তারা ঢাকের নাচ গান করেন। এবং সংক্রান্তির দিনে আমরা দেখতে পাবো মূলত বিভিন্ন রকমের এক ধরনের মহাঔষধি তৈরি করা হয় বিভিন্ন পাতা টাতা ইত্যাদি দিয়ে, নিম হলুদ এবং ইত্যাদি পাতা দিয়ে তৈরি করে সেগুলোকে সমস্ত শরীরে ভালো করে লেপন করা এবং তারপর স্নান করার ব্যাপার রয়েছে। তার পাশাপাশি তেতো খাওয়া, আম টক বা আম ডাল তৈরি করা, পাচন তৈরি করা এবং ইচড়, কাঁঠালের ইচড় তৈরি করা, এই ধরনের যে খাবার দাবার। তার পাশাপাশি আছে ওই দিনটাতে আমরা যে সমস্ত ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি মা বাবাদের করতে, সেটা হচ্ছে যে একটা মুসুর ডাল
এবং একটা নিম পাতা খাবেন ওই দিনে। কেন খাবেন? ওই দিনটাতে একটা নিম পাতা এবং একটা মসুর ডাল খেলে নাকি সর্প ভয় থেকে মুক্তি পাওয়া যায়। যেহেতু জলাজমি আমাদের সমতল কৃষি পদ্ধতি, সমতল কৃষি বঙ্গীয় ঐতিহ্যে সমতলটাই বেশি ছিল, তো সমতল কৃষি পদ্ধতিতে সাপের খুব ভয় আছে। সাপের ভয় থেকে নাকি সর্পভীতি থেকে বাঁচা যাবে ওই একটা নিম পাতা এবং একটা মসুর ডাল খেলে। আর তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত মহৌষধি পাচন ইত্যাদি তৈরি করা হচ্ছে সম্পূর্ণটাই শরীর, এবং কারণ একটা ঋতু পরিবর্তন হচ্ছে, ঋতুর শাসন থেকে আমরা মুক্ত নই, ঋতুর পরিবর্তন থেকে বাঁচা এবং শরীরকে সুস্থ রেখে কাজ করা। তার পাশাপাশি যুক্ত হচ্ছে গাজন, চড়কের উৎসব। চড়ক পুরো মাস ব্যাপী দেখবেন, চড়কের এখন শুরু হয়ে গেছে। আজকেও আসার সময় আমি মানে কি বলে দেখেছি যে চৈত্রের গাজনের মানে যারা কাজ করে গেছেন অলরেডি, চৈত্রের গতদিন যারা পারফর্ম করেছেন তাদের ব্যাপারটা দেখেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়টাতে যে চৈত্র মাসে গোটা মাস জুড়ে অনুষ্ঠানটা হয়, সেটা আসলে শিবকে উপাসনা করা। তাহলে শিবকে আমরা তিনভাবে পাই। এক হচ্ছেন বেদের শিব, সেই বৈদিক শিব কেমন? এই বৈদিক শিব হচ্ছেন রুদ্ররূপ। আবার পুরাণের শিব তপস্বী, হিমালয়ে বসে তপস্যা করছেন, তার তপস্যা ভঙ্গ করার জন্য কামদেবকে যেতে হচ্ছে। আর আরেক শিব হচ্ছেন আমাদের লৌকিক শিব, যে শিব আমাদের বড় বেশি কাছের, যে শিব কোনো রকমের মানে কি বলবো জাতপাতের বেড়াজাল থেকে মুক্ত, যে শিব একান্তই নেহাত আমাদের মতো, আমাদের যে লুকায়ত শিবায়ন থেকে শুরু করে অন্যান্য কাব্যগুলো আছে, বা আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রচলিত যে শিবের গাজনের গান রয়েছে, সেখানটাতে বলা হচ্ছে শিব যাবেন শ্বশুর বাড়ি, হ্যাঁ, গাঙ্গে হাঁটু পানি, গাঙ্গে আঁঠু পানি আর কি, এতটুকু পর্যন্ত, হাঁটু পর্যন্ত জল। আর সেখানটাতে ঘাড়ুয়া ব্যাং লাগাল পাইয়া করে টানাটানি, ঘাড়ুয়া ব্যাং লাগাল পাইয়া করে টানাটানি, মানে এতটাই মানে কাছাকাছি একাত্ম হয়ে যাচ্ছে সেই শিব। শিবায়ন কাব্যে আমরা দেখছি এই শিব কি হচ্ছেন, তিনি লাঙ্গল তৈরি করছেন। লাঙ্গল কৃষি সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার, অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার। সেই লাঙ্গল উৎপাদনকে সমৃদ্ধ করছে, উৎপাদনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে চৈত্র সংক্রান্তির মধ্যে যে উৎসব পার্বণ অনুষ্ঠিত হচ্ছে, বা আমাদের এই পয়লা বৈশাখের সঙ্গে তার সঙ্গে কৃষি অর্থনীতি, আমাদের জীবন সংস্কৃতি এবং আমাদের যে এই শিবকে উপাসনা করা, এই শিবকে উপাসনার মধ্যে ওই একই একাত্মতাকেই অনুভব করি, মানে এই ব্যাপারটাই আমার মনে হয় আর কি। এবং দেখো দিদি, আমাদের যে বাঙালির যে রীতিনীতি, সেই সব কিছুর সঙ্গে কিন্তু একটা বিজ্ঞানের কিন্তু একটা যোগসূত্র রয়েছে। যেমন এই যে একটা নিম পাতা এবং একটা মুসুর ডাল খেয়ে এসছি, কিন্তু তার পেছনের কারণটা কিন্তু আজকে জানলাম। একদম একদম, এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, সত্যি আপনার কথা শুনলে মনে হচ্ছিল আরো অনেক অনেক বেশি করে শুনতে। যাই হোক, আরো শুনবো, আরো অনেকটা সময় রয়েছে, পরবর্তীতে আবার আসবে। এবারে নীলাঞ্জনা, না অম্বালিকার গান তো শোনা হয় না, অম্বালিকা রয়েছে, তো অম্বালিকা এবারে আমিও রবি ঠাকুরকে আশ্রয় করেই শুরু করি নতুন বছরটা। বাহ, একদম আমার প্রথম গান একটি রবীন্দ্রসঙ্গীত। চলো। তোমার যে ফুল ফোটে ফুল বনে,
গানটির শোনার পর অসাধারণ, অপূর্ব এই ধরনের কোনো ওয়ার্ড বলছি না, শব্দ বলছি না, একেবারে কি বলবো, একেবারে মনের মধ্যে গিয়ে যেন লাগলো, ভীষণ সুন্দর লাগছিল। বলো। কি বলবো, তোমাকে ধন্যবাদ বলবো? না, সেটা আমি অন্যভাবে, অন্য সময়ে অন্যভাবে নিয়ে নেবো। বেশ বেশ। আর হ্যাঁ বলো, আমরা কি বলছিলে? এবারে আবারও আলোচনায় যাব? হ্যাঁ, আলোচনায় তো যাবই অবশ্যই। যে কথাগুলি এতক্ষণ আমরা শুনছিলাম, আমরা বারবারই দেখছিলাম যে মানে বিভিন্ন বিষয়ের সাথে প্রকৃতি কিন্তু বারবার যুক্ত হচ্ছে। তো নববর্ষ এবং প্রকৃতি একে অপরের পরিপূরক, সে কথা কি আমরা বলতে পারি? হ্যাঁ, আমরা আসলে দেখুন মানুষের সভ্যতা, মানুষের জীবন, মানুষের সংস্কৃতি, মানুষের মন বা মনোভূমি সব কিছুই তো প্রকৃতি শাসন করে। আমরা প্রকৃতিকে বাদ দিয়ে বাঁচতে পারি না। প্রকৃতি শীতের সময়ে আমাদের মন কি চায়, আমরা শীত অনুভব করি, সে মতো করে আমরা কাপড় চোপড় পরি, সে মতো করে খাদ্য তৈরি করে দেয় প্রকৃতি আমাদেরকে। শীতে যে সবজিগুলো আমরা খাই, সেই শীতের সবজি আমরা গ্রীষ্মে পাচ্ছি না, আবার গ্রীষ্মে যা পাচ্ছি সেটা শীতে পাচ্ছি না। বলে মানে শুধু- সহজ উপায়ে আমরা হ্যাঁ, পাচ্ছি না। বর্তমানে তো এখন অনেক তো প্রযুক্তি অনেকটা আমাদের সবকিছুই হাতের মুঠো এনে দিতে চাইছে, কিন্তু তার গুণমান কতটা কেমন, কিংবা স্বাদই আমরা স্বাদ বলবো। কতটা কেমন, সে ব্যাপারটা নিয়ে আমরা কিছু বলবো না আপাতত। যাই হোক, আমরা বলছি যে দেখুন প্রকৃতি, এই যে চৈত্র মাস, ফাল্গুন এবং চৈত্র, ফাল্গুন মাসকে মধু মাস বলা হয়, এবং ফাল্গুন চৈত্র এই দুটো মিলিয়ে বসন্ত। আমরা বলি অনেক গানে, কবিতায় আপনারা দেখবেন জীবনের কতটা বসন্ত পেরিয়ে এসেছি। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি বসন্ত আসলে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, এই অর্থেও ব্যবহার করা হচ্ছে। তারপর নতুন বছরের শুরু হবে, বসন্তে আমাদের রং, প্রকৃতি যেমন সেজে উঠে, পাখি যেমন ডাকে, ঠিক তেমনি করে আমাদের মনও রঙিন হয়, আমাদের মনে নানা রকমের ভাব জাগে, এই ভাবকে আমরা ইমোশন বলি। হ্যাঁ, বর্ষার সময় আমরা গুনগুনিয়ে গালে হাত দিয়ে যেমন গান গাই, নিশ্চয়ই বসন্তে ঠিক ওইভাবে গান গাই না। এক এক রকম প্রকৃতি অনুযায়ী, প্রকৃতির রূপ অনুযায়ী আমরা এক এক রকম কাজ করি। ঠিক তেমনি করে আমরা দেখি এই বসন্ত ঋতুর পরপরই যখন গ্রীষ্ম আসছে, গ্রীষ্মকে আবাহন জানাচ্ছি। আমরা দেখব আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরীরা, যেমন ধরুন ত্রিপুরীরা, তারপর মগরা সাংগ্রাই করেন, সাংগ্রাই বলে যে উৎসবটা করেন। আমি চাকমাদের কথা বললাম, তারা বিজু করেন। ঠিক তেমনি করে ত্রিপুরীরাও বৈশু কাতাল করেন, পাঞ্জাবিরাও করেন। ঠিক তেমনি করে তামিলনাড়ুতে উৎসব উদযাপিত হয়, ঠিক তেমনি করে আমরা দেখব আসামেও উৎসব উদযাপিত হয়। সারা ভারতের নানা প্রান্তে এই যে উৎসবটা উদযাপিত হচ্ছে, আসলে এই উৎসবের মধ্যে প্রকৃতিকেই তো আহ্বান করা হচ্ছে। প্রকৃতির বিচিত্র রূপকে, প্রকৃতি যাতে আমরা এই গ্রীষ্ম ঋতু এবং গ্রীষ্ম ঋতুর পর বর্ষা আসবে, বর্ষা যাতে ঠিকমতো আসে, এবং বর্ষার পর আমাদের আবার ওই ফসলের কথা, কারণ ওই সময়ে যে সময়ে এই লুকাচারগুলো তৈরি হয়েছিল, এই যে প্রকৃতিকে বন্দনা বা বিচিত্র বিষয়গুলো দেখা দিয়েছিল, সেগুলো কিন্তু আমরা আজকের চিন্তা দিয়ে বিচার করলে চলবে না। হাজার হাজার বছর আগে মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে, প্রকৃতি থেকে যা পেয়েছে সেগুলো থেকেই করেছে। ফলে বসন্তের কত গান, কত কিছু, সব কিছুতে প্রকৃতি এবং প্রকৃতির বিচিত্র রূপকে মানুষের মনে রঙিন, মানে মানুষের অন্তরকে যাতে রাঙিয়ে দেয়, সেই অনুভূতি থেকেই করা হয়েছে। ঠিক একই কারণে এই সমস্ত উৎসবগুলোই আসলে প্রকৃতির সঙ্গে সংলগ্ন। আমরা প্রকৃতি যেভাবে বিচিত্র রূপে রঙিন হয়ে ওঠে, সেই প্রকৃতির সজ্জিত রূপকে আমরা আবাহন করি নববর্ষের মধ্য দিয়ে। বাহ, ভীষণ সুন্দর লাগলো। আসলে প্রকৃতি যে কতটা ক্ষমতা সম্পন্ন, সেটা আমরা মানে কি বলবো, এক কথায় হাড়ে হাড়ে বুঝতে পেরেছি কোভিডের সময়। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন এই যে ভূমিকম্প হচ্ছে, সামুদ্রিক বিভিন্ন উদ্রেক আমরা দেখতে পাই, সেই সমস্ত কিছু আসলে প্রকৃতির হাতে তো আমরা একেবারে বাঁধা। আর এই প্রকৃতির সঙ্গে নববর্ষের যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, ভীষণ সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন, সত্যি ভীষণ ভালো লাগলো। তাহলে নীলাঞ্জনাদির কাছে যাওয়া যাবে, এবং আপনার মলয়বাবুর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নে আসবো, আর তার আগে নীলাঞ্জনাদির গানে যাব। নীলাঞ্জনাদির গানে তো যাব, তার আগে তুমি বলো, তোমার নতুন বছর, এক কথায় নববর্ষ বললে কি মনে হয়? নববর্ষ বললে পরে
বৈশাখ মাস, আর বৈশাখ মাস এসছে মানেই আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ হয় যে রবীন্দ্রনাথের জন্মদিন। হ্যাঁ, সেটা তো আমরা যারা রবীন্দ্রনাথের গান নিয়ে থাকি আমাদের কাছে এটা একটা বিশাল একটা আকর্ষণ। এই মাসটির আলাদা হ্যাঁ, একটা অন্য গুরুত্ব আছে। আর আমি জানি না মানে এখনকার মানে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের কাছে সেটা কি, তবে আমাদের কাছে ছিল নববর্ষের দিন আমরা যেটা করব আমাদের বলা হতো যে সারা বছর নাকি আমরা সেটাই করব। হ্যাঁ, জানি না এখন আমার পরবর্তী প্রজন্ম আমার পুত্রকে এই কথা বলার পর সে কতটা বিশ্বাস করবে। আমাদের কাছে তো ওই বিশ্বাসগুলো ছিল আর কি, সেটাই আমার কাছে নববর্ষ। তরমুজ খাওয়া এটাই ছিল, এটা একটা মজার ব্যাপার, কারণ এখন যেমন সারা বছর তরমুজটা দেখা যায় তখন ওসব ছিল না। হ্যাঁ, এইগুলো একটা স্মরণীয় ব্যাপার আর কি। মানে একদম ঠিক তোমার কথার সঙ্গে আমিও সেটাই ভাবছিলাম যে নতুন বছরে আমরা বিশ্বাস করি যে নতুন বছরে যা যা করব সারা বছর ব্যাপী সেটা করব, এবং সেটার সূত্র ধরেই কিন্তু আমাদের আজকের আয়োজন। আমরা গানে গানে সুরে সুরে কথা এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো সারাটা বছর। চলো নীলাঞ্জনা দি, কি শোন যাব। এখন আমি আমাদের একজন মানে প্রবাদ প্রতিম শিল্পী হৈমন্তী শুক্লার একখানি জনপ্রিয় গান গাইতে চেষ্টা করছি। আমি জানি না এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একে রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে।
অপূর্ব, অসাধারণ। এবং এই গানগুলো আমরা যে বলি স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের। পুরনো হয় না কখনো পুরনো হয় না। এবং যতবার শুনি ততবার মনে হয় গানটাকে নতুন করে শুনছি, নতুন আরো একটা ভালো লাগা জন্মায় এই গানটার প্রতি। সত্যি হৃদয় তন্ত্রীতে সারেঙ্গিটা বেজে উঠেছে। আমার মতন হয়তো সকলের হৃদয়েই বাজিয়ে তুলতে পেরেছে নীলাঞ্জনা। একদম। এবার আবারও একটু সুরে সুরে থাকি না? হ্যাঁ, একেবারে চুপচাপ হয়ে বসে আছে আমাদের প্রীতম। একেবারে প্রীতম, কিছু ভাবছো কি? নতুন বছরে নতুন কিছু, ভালোবাসার কিছু? ভাবছি আরও কতটা নিজেকে সমৃদ্ধ করতে পারি, আরও কতটা নিজেকে ভালো করতে পারি, মানুষ নিজেকে কতটা করতে পারি, কতটা। সেটা কিন্তু আমার প্রশ্নের ঠিক উত্তরটা হলো না। আমি কিন্তু ভালোবাসার কথা বলেছিলাম। এটা কিন্তু মানে হলো অনেকটা, মানে একটু গম্ভীর, এড়িয়ে যাওয়ার মতন হলো না অনেকটা। আমি বলছি ভালোবাসায় কিভাবে নতুন ভাবে বললে কোনো অসুবিধে নেই, আমরা শুনবো, দর্শক বন্ধুরা একটু শুনবে না? না, একদম। আমি যতটা নিজেকে আমি সমৃদ্ধ করব ততটাই আমার মধ্যে ভালোবাসাটা আরো একটা সমৃদ্ধ হবে। যাই হোক, আমরা সেই সূত্রটা হয়তো পেয়েছি। যাই হোক, এবারে গানে গানে ভালোবাসবো। হ্যাঁ, এবারে মান্নাদির গাওয়া একটি পরিচিত গান, সবারই পরিচিত গান, চেষ্টা করছি যতটুকু। ও চাঁদ সামনে রেখে। আচ্ছা, চেষ্টা করছি। চলে এসেছি আমরা জায়গায়, একেবারে চলে এসেছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই, জোছনাকে সামলে রাখবে তুমি। চলো শুনি আমরা। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খোলো না গো দুহাই একবারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে
জোছনাকে সামলে রাখো, জোছনাকে সামলে রাখো, জোছনাকে। বাহ, আমরা প্রীতম গানটা যখন শুনছিলাম, শুনতে শুনতে মানে একটু আকার ইঙ্গিতে আমি আর অম্বালিকা একটু কথা বলে নিচ্ছিলাম যে প্রশ্নটা গানের শুরুতে করেছিলাম সেটা পুরোটা হয়তো গানের মধ্যে উত্তর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমাদের নতুন বছরে একদম অপুরাণ শুভেচ্ছা রইল। ঠিক সেইভাবেই যেন আগামী দিনগুলো, মানে এই গোটা বছরটা এইভাবেই ভালোবাসা। একদম একদম, তোমাদেরকেও একদম শুভেচ্ছা জানাচ্ছি। মন থেকে আশীর্বাদ করো আমাকে, যাতে এইভাবে যাতে এগিয়ে যেতে পারি, সবাইকে খুশি রাখতে পারি। পাশে আছে অম্বালিকা, কি একটা প্রশ্ন আমি করবার ছিল বলছিলাম, বলছিলে? হ্যাঁ, আমার যে প্রশ্নটা, আপনি তো অধ্যাপক, তো আপনার সংস্পর্শে নানান ছাত্রছাত্রীরা থাকে, তো আমি একটু জানবো যে এই যে বাংলার সংস্কৃতি শিল্প চর্চা, সেটা এখনকার দিনের যে জেনারেশন রয়েছে তাদের মধ্যে কতটা দেখতে পান? দেখুন, আমরা নববর্ষের প্রসঙ্গেই আসি, আবার এসে বলছি, আমরা দেখি এই নববর্ষে হালখাতা হয় আধুনিক কালে। এগুলো আজ থেকে 1000 বছর আগে হয়তো ছিল না। হালখাতা, এবং তার সঙ্গে অর্থনীতির সম্পর্ক রয়েছে। দোকানে দোকানে যে হালখাতা হচ্ছে, তারপর ক্রেতারা যারা যাচ্ছেন তাদের মিষ্টি দেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে একটা সামাজিক নৈকট্য স্থাপন, সামাজিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এখন কথা হলো, নতুন প্রজন্ম, আমার ছাত্রছাত্রী অনেকেই আছে, হ্যাঁ, অনেকে ত্রিপুরা রাজ্যের নানা জায়গায়, তারা নানান আর্থসামাজিক পরিবেশে বড় হয়েছে। তাদের সঙ্গে আমি এই অনুষ্ঠানে আসার আগে এমনিতেই কথা বলেছিলাম, তোমরা কিভাবে উদযাপন করো। তাদের কারোর কাছ থেকে আমি সদর্থক অনেক কথাই জেনেছি, আবার কেউ চুপচাপও থেকেছে। নানা রকমের প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু আমার নিজস্ব তো একটা অবজারভেশন আছে। আমি দেখি যে আজকের সময়ে নববর্ষই বলুন, দুর্গাপূজাই বলুন, কালী পূজাই বলুন, জগদ্ধাত্রী পূজাই বলুন, অন্য যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেন একটা সেলিব্রেশন, মানে একটা উদযাপন। আমি যে পুজোটা করছি, যে আচার অনুষ্ঠানটা পালন করছি, সেখানে আমি তাকে কন্যা রূপে হতে পারে, মাতৃরূপে হতে পারে বন্দনা করছি, এবং তাকে যখন বিসর্জন দিচ্ছি, সেই বিসর্জনের মধ্যে আমার ওই বেদনার জায়গাটা আর নাই, আমি সেলিব্রেশন করছি। সেখানে আমি কি করছি, যেমন ধরুন মেঘনাদ বধ কাব্যের কথা আমরা বলতে পারি। মেঘনাদ বধ কাব্যের শেষ দুটো পংক্তিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রতিভাবান বীর স্বদেশপ্রেমী মেঘনাদ যখন অকালে মারা গেলেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পর যখন রাক্ষসরা তাদের মানে লঙ্কায় ফিরে আসছে, তখন তাদের সকলের চোখ ভিজে আছে, এবং তারা কিভাবে ফিরছে, অপূর্ব, মানে চোখ ভিজে আছে, কণ্ঠ বাকরুদ্ধ, এবং তারা মানে মধুসূদন বলছেন, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। প্রতিমাকে বিসর্জন করলে পরে দশমীর দিনে যেমন বেদনা হয়, বেদনায় আকুল হয়ে যাই আমরা, ঠিক তেমনি করে আকুলতা। তাহলে মূল কথা হচ্ছে, আমরা এই মুহূর্তে যে অনুষ্ঠানগুলোকে পালন করি, সেই অনুষ্ঠানে আমাদের অন্তরের যোগ কতটা, আমাদের ইমোশনটার মানে অন্তরের যোগ কতটা, এবং সেখানে আমরা কি করছি দেখুন। আমরা বলছি ঢাকের তালে কোমর দুলে, আজকের সময়ে এই গানটা বলে আমরা রাস্তা কাঁপিয়ে কিন্তু নাচছি। তো এই জায়গাটাতে দেখুন একটা শূন্যতার জায়গা, যে জায়গাটা মধুসূদন আজ থেকে 150-200 বছর আগে আমাদের যে লেখাটা দিয়ে গেলেন, 150 বছর আগে হবে, এবং আজকের সময়ে দাঁড়িয়ে পার্থক্যটা তৈরি হয়ে যাচ্ছে। এখন এই যে পার্থক্য তৈরি হচ্ছে, এই পার্থক্যের জন্য শুধুমাত্র নতুন প্রজন্মই দায়ী এরকমও কিন্তু আমরা বলবো না। কারণ আজকে এই যে আমরা এখানে প্রত্যেকে আছি, আজকে আমরা জানি যে পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ, তাই আমরা সকলে সমবেত হয়েছি। 25শে বৈশাখের কথা জানি, 22শে শ্রাবণের কথা জানি, কিন্তু এই বিশেষ বিশেষ কটা দিনকে বাদ দিলে পরে যে কোনো দিন চট করে যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে আজকে বলুন তো বাংলা মাসের কত তারিখ, কোন মাস এবং কত তারিখ, তাহলে আমরা কেউ বলতে পারবো না। তাহলে মূল সমস্যাটা কোন জায়গাতে? সমস্যাটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবন এবং সামাজিক জীবনে, এমনকি প্রশাসনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা এমন একটা আন্তর্জাতিক বর্ষপঞ্জিকে মানি, যে বর্ষপঞ্জির দ্বারাই আমরা কিন্তু চালিত হচ্ছি। আমরা 15 আগস্ট এই কথাটা বলি, আমরা এর সঙ্গে কোন বাংলা মাস এবং বাংলা তারিখ রয়েছে সেটা বলি না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য
আসামের বরাক উপত্যকায় যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনের উদযাপন করতে গিয়ে আমরা বলি স্মরণে, ভাষা আন্দোলনের স্মরণে আমরা বলি 19শে মে, কিন্তু আমরা কখনোই ওই বাংলা মাস তারিখের কথা বলছি না। তাহলে আমাদের অন্তরের যুগটা ওটার মধ্যে নেই। মানে সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক যে সংস্কৃতি, সেই বৈশ্বিক সংস্কৃতি থেকে আমাদের নতুন প্রজন্ম যে বঙ্গীয় সংস্কৃতির সংশ্লিষ্টতা, সেই বঙ্গীয় সংস্কৃতির সংশ্লিষ্টতা থেকে কেমন যেমন একটু দূরে চলে যাচ্ছে। এই দূরে যাওয়াটাকে এবং বা দূরে যাওয়ার প্রক্রিয়াতে আমি কিন্তু এদেরকে দোষারোপ করছি না, আমি বলছি সময়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই যে আচারগুলো পালন করি, আপনি বলছিলেন যে আপনার ছেলে পালন করবে কিনা, ছেলে সেটা মনে রাখবে কিনা। তো এই ছেলে মনে রাখবে কিনা, এটা হচ্ছে আসলে আমরা শুধুমাত্র পারিবারিক ঐতিহ্য অনুযায়ী কিছু আচারকে পালন করছি, এটা আমাদের সংস্কৃতির গত যে ঐতিহ্য সেটাকে আর আমরা ভুলে যাচ্ছি। এই জায়গাটাতে একটা মানে সমস্যা তো তৈরি হচ্ছেই। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমাদের সকলেরই আন্তরিক যোগসূত্রটা দরকার। আন্তরিকতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেকটাই দূরে চলে যাব, আমরা শুধু মানে ওই উদযাপনটাই করব, অন্তরের সংযোগ থাকবে না। ঠিক, ভীষণ সুন্দর করে ব্যাখ্যা করলেন। আমার মনে হয় যে কবিতার অংশ বিশেষটা আমি শুনিয়েছিলাম, তার পরবর্তীটা এই সময় মানে বলবার সময়টা এসেছে। আচ্ছা, বেশ, হ্যাঁ, চলো। তাহলে সেটা একটু শোনাচ্ছি, পাঠ করছি। যে পর্যন্ত ছিলাম সেই বিষয়টাতে তো আমরা রয়েছি যে নাচে গানে আবৃত্তিতে ঝলমলে রোশনাই। এরপর আমরা আসছি ওনার কথা রেস্ট টেনে। এ পর্যন্ত শোনার পর যখন আপনার অন্তর পয়লা বৈশাখ সংক্রান্ত আবেগ ও উদ্দীপনায় ভরে উঠবে, বাঙালি, বাংলা, বঙ্গজীবন যখন আপনাকে রোমান্টিক স্বপ্নবিলাসে কল্পনা মাধুর্যে রাঙিয়ে তুলবে, তখন ঠিক সেই মুহূর্তে কয়েকটি বিষয় যদি একটু গভীরভাবে ভেবে দেখেন, মনে হয় বাংলার এই নববর্ষ নতুন কোনো মাত্রায়, নতুন কোনো সংকেতে প্রদীপ্ত হয়ে উঠতে পারে। ভাবুন তো, আপনি নিজে বাঙালি হয়ে 10 মিনিট, মাত্র 10 মিনিট নিখাত বাংলায় কথা বলতে পারেন, যে বাংলায় আপনি করের পুরুষ ধরে আছেন, তার শিল্প, বাণিজ্য, ব্যবসায়, অর্থনীতি কতটা নিয়ন্ত্রণ এখনো বাঙালির হাতে? শহরগঞ্জের জমি, বাড়ি, ব্যবসা, প্রতিষ্ঠান, সংগঠন, সরকারি বড় বড় প্রশাসক, বেসরকারি নানা দামি চেয়ার কতটা আজও বাঙালিদের? নতুন যে হাই প্রোফাইল নব্য শহর গড়ে উঠেছে কলকাতা আর তার চারপাশে, কজন বাঙালি ট্যাকের জোরে সেখানে ঠাঁই পাবেন? বাংলা ছবি কারা নির্মাণ করেন, কারা টাকা জোগান? বাঙালি বাংলা গানের কজন একনিষ্ঠ শ্রোতা? সহস্রাংশ বাঙালিদের চিত্রকলা ও ভাস্কর্যে উৎসাহী? বাংলার সেরা সব ফুটবল দলে সাকুল্যে কজন বাঙালি? ছেলে মেয়েদের আপনি শেষ কবে বিভূতিভূষণ বা বনফুল কিনে দিয়েছেন? FM চ্যানেলগুলোর যে কদর্য বাং হিং ইং বলা হয়, খোদ কলকাতা থেকেই আপনি এই ভাষা ধর্ষণের বিরুদ্ধে কি করলেন? এসব নিয়ে ভাবার পর, চিন্তা করার পর যদি মনে হয় পয়লা বৈশাখ নিয়ে আনন্দ করার, মেতে ওঠার অধিকার আপনার আছে, তাহলে আবার আগের ওই কবিতাটা পড়ে শোনান সকলকে। সত্যি তো, এই যে আমরাও যে এতক্ষণ কথা বললাম তার মধ্যে তো কয়েকটা ইংরেজি শব্দ বলেই ফেললাম। সেটাই তো যেটা বলছিলেন উনি ডক্টর মলয়দেব দাদা বলছিলেন, মানে সত্যি আমার মনে হচ্ছে সেটার সঙ্গে রেস্ট টেনে শুভ দাশগুপ্তের এই কবিতাটা ভীষণভাবে প্রাসঙ্গিক। তাই বলছিলাম না, সেটা পরে শোনাবো এবং কেন শোনাবো সেটা তখনই বলবো। এবং দেখো কবিরা যে তাদের লেখনের মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের কথা বলে, সেটাও কিন্তু তাই। একদম একদম সত্যি। এবারে আবারও তো আমরা সুরে সুরে যাব, অবশ্যই অম্বালিকার কাছে যাই। আমি এবারে দাদা শোনালেন মান্নাদের গান, হৈমন্তী শুক্লার গান শোনালেন নীলাঞ্জনা দি, আমি এবারে একটু নির্মলা মিশ্রের কাছে যাই। বাহ বাহ, চল।
অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ রূপ দিয়ে প্রাণে জীবন জোড়ালো। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ রূপ দিয়ে প্রাণে জীবন জোড়ালো। অন্তবিহীন সুরে ঝর্ণা উড়ে গান, ছন্দ ঝরা দিনে কিসের অভিমান, কিসের অভিমান। চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে, চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে। আজকেও কি ঘরে থাকে, আইরে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে, আইরে ছুটে আয় সবুজ পাহাড় ডাকে, আইরে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে, আইরে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। আজকেও কি ঘরে থাকে, আইরে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে, আইরে ছুটে আয় সবুজ পাহাড় ডাকে, আইরে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে, আইরে ছুটে আয় সবুজ পাহাড় ডাকে, আইরে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে, আইরে ছুটে আয়। আহা শেষ হয়ে গেল, ইচ্ছে ছিল আরেকটু চলতে থাকুক এই রেসটা। আসলে এই গানগুলোই এরকম এবং পরিবেশনাও ছিল অসাধারণ, সেটা বলতেই হয়, ভীষণ সুন্দর হয়েছিল। অনেক ধন্যবাদ। যাই হোক, মনে হচ্ছে এত মানে গানে গানে শুধু গানে গানেই থাকি। আর দাদার কথা শুনতে তো মানে সত্যি সমৃদ্ধ মুগ্ধ হচ্ছি হচ্ছিলাম, সত্যি অনেক অজানা তথ্য। হ্যাঁ, একদম ভীষণ ভালো লাগছে। অনেক অজানা তথ্য আমরা জানতে কিন্তু পারছি। সময় তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় না, নববর্ষের নতুন দিনের অনেকটা সময়ও কিন্তু আমরা প্রায় পার করে ফেলেছি। যাই হোক, আর পার না করে এবারে চলে যাই নীলাঞ্জনার কাছে। নীলাঞ্জনা, তোমার কাছ থেকে এবার আরেকটা গান ওই যে শুনি। নতুন বছর এলে পরে আমাদের তো একবার আমরা একটু মানে পেছন দিকে তাকাই, কি করেছি বা কি করতে হবে সেটাও হিসেব করি। ওরকমই একটা গান, সলিল চৌধুরী কম্পোজিশন। বাহ, চলো তাহলে শুনে নিই। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিলাম।
বাহ, নীলাঞ্জনার এই অপূর্ব একটি পরিবেশনার পর সেই সূত্র ধরে যদি আপনার কাছে যাই, যে জীবনে যোগ বিয়োগ রয়েছে, একাধারে যেটা অম্বালিকাও বলছিল, সমস্ত কিছুরই একটা পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে। আমরা যদি একটু বিবেচনা করি যে নতুন বছর সকলের জন্যই তো আশা করি আমরা ভালো আসবে, সেই ভাবনা থেকেই আমাদের সব আয়োজন। কিন্তু এমন অনেকে রয়েছেন আমরা বিভিন্ন পথ শিশুদেরও দেখি, যাদের হয়তো সেই নতুন বছর কি নতুন কি পুরনো আলাদা করে তারা বুঝতে পারে না। সেই বিষয়টিতে একান্ত আপনার মতামত কি? দেখুন, আমরা নববর্ষকে আমাদের মতো করে উদযাপন করি। আজকের সময়ে নববর্ষ আমরা প্রত্যেকেই যখন কথা বলেছি, খাবার দাবারের প্রসঙ্গ এসেছে এবং অলিখিতভাবে আমরা নববর্ষের দিনটাতে বাজারে চলে যাচ্ছি এবং সেখানে মাংস এবং অন্যান্য উপকরণের ব্যাপার, যারা আমরা এগুলো আনতে পারছি না তারা কি করছি, আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, বিভিন্নভাবে রেস্তোরাঁ থেকে খাবারটা চলে আসছে, রান্না নিজেরা তৈরি করতে না পারলেও এই ব্যাপারটা থেকে যাচ্ছে। এখন নতুন মানে এক ধরনের যারা পথ শিশু এবং যারা অনাথ বা অন্যান্য জায়গাতে থাকেন, যারা বৃদ্ধারা রয়েছেন সমাজের, তাদেরও একদিন আর্থিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে, আর্থিকভাবে পিছিয়ে আছেন, সমাজের অনেকে রয়েছেন। দেখুন, এর জন্য কি করা হচ্ছে, এই যে পথ শিশু, সেজন্য আমরা সমাজই দায়ী। যারা আজকে বৃদ্ধাশ্রমে, তাদের জন্য আমরা আমাদের মতো ছেলে মেয়েরাই দায়ী, অন্য কেউ নয়। কিন্তু আমাদের মতো ছেলে মেয়েরা যারা অনাথ, মানে পিতৃ পরিচয় মাতৃ পরিচয়হীন, তাদের জন্য আমরাই দায়ী। ফলে এই নববর্ষের সময়টাতে এদের সকলের দায় আমাদের দায়। হ্যাঁ, আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে নিম্নবিত্তের যারা আছেন, যাদেরকে আমরা এখন সরকার বলেন EWS, এটা একটা মহৎ উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া যারা রয়েছেন আর্থিকভাবে, তাদেরকে সরকারও চাইছেন উঠে আসুন। আমরাও বলবো যে এই যে সমাজে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ আছেন, তারাই আমাদের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করছেন। আমাদের নববর্ষ বলুন, আমাদের লোকায়ত সংস্কৃতি বলুন, আমাদের অন্যান্য সংস্কৃতির যত আচার রয়েছে, সমস্ত কিছু কিভাবে করছেন। আমরা এই আগরতলা শহরের যান্ত্রিকতার মধ্যে রয়েছি, ইট পাটকেলের মধ্যে আছি। আমরা ঠিক জ্যৈষ্ঠ মাসে, এখন বৈশাখ মাস এলো, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর দিন কবে আমরা হয়তো পঞ্জিকা কেউ দেখিনি, তিথিবার দেখিনি, কবে ভূত চতুর্দশী যায়, কবে উত্থান চতুর্দশী, কবে জামাই ষষ্ঠী, কবে সাবিত্রী ব্রত, এই খবরগুলো আমাদের কাছে নেই। কিন্তু ওই মানুষগুলোর কাছে, ওরা যে হৃদয় থেকে এগুলোকে দেখেন, হৃদয় থেকে পালন করতে চান, তাই ওদের কাছে সব খবর আছে। আমরা দেখি ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন দুর্বা এবং অন্যান্য উপকরণ নিয়ে ওরা হাজির হয়ে গেছেন, সাবিত্রী ব্রতের আগের দিন হাজির হয়ে গেছেন এবং অন্তর থেকে এগুলোকে পালন করেন। পঞ্জিকার পৃষ্ঠপোষকতা এখনো ওরা করেন, এখনো ওরা পঞ্জিকার পৃষ্ঠপোষকতার পাশাপাশি ওই বছরটাতে এবং নববর্ষের দিনটাতে পঞ্জিকা নিজে পড়েন অথবা অন্য কাউকে দিয়ে পড়িয়ে এই বছরে রাজা কে হচ্ছেন, বুধ রাজা না বৃহস্পতি রাজা না রবি রাজা, মন্ত্রী কে হচ্ছেন, কে জলাধিপতি হচ্ছেন, কে শস্যাধিপতি হচ্ছেন, দুর্গা কিভাবে আসবেন ঘটকে না হাতিতে না পালকিতে, এর শুভাশুভগুলো বিচার করেন। অর্থাৎ আত্মিকভাবে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন। আর কিছু বয়স্ক লোক আছেন যারা বাংলা ক্যালেন্ডারগুলোকে খোঁজার চেষ্টা করেন। এই ক্যালেন্ডারগুলোতে আসলে বর্ষ, তিথি, নক্ষত্র এগুলোর ব্যাপার থাকে, তো ওগুলোকে মেনে যাতে ওরা বছরকে উদযাপন করতে চান। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোকে মানে মিস করি আসলে। মানে আমার মনে হয় যে আমরাও আমাদের শৈশবের দিনগুলোতে মা বাবার মুখে এরকম শুনেছি, আজ অনেকটাই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু ওই গ্রামে গঞ্জে বা শহরের এই মানুষগুলোকে দেখলে আমার মনে হয় যে না, আমাদের সংস্কৃতির তারাই হয়তো অনেকটা ধরে রাখছেন। বাহ, ভীষণ সুন্দর করে বললেন আপনি। এবারে আমরা একটু খুব তাড়াতাড়ি আমাদের এগোতে হবে। আমরা আবারও সুরের বন্যাধারায় প্লাবিত হব প্রীতমের কাছ থেকে। কি শুনবো এবারে? একটি অপরিচিত গান, আমার সঙ্গীত গুরুজি শ্রী অনুজ চ্যাটার্জি, ওনার একটি কম্পোজিশন চেষ্টা করছি। কাছে হার মানলাম, তোমার কাছে হার মানলাম, তোমাকে পেয়ে আবার নতুন করে নিজেকেই নিজে আমি চিনলাম, তোমার কাছে হার মানলাম, তোমার কাছে
কথা, দুঃখ ব্যথা, এত আশা, ভালোবাসা, এত কথা, দুঃখ ব্যথা, এত আশা, ভালোবাসা, আমার বুকে বাসা বেঁধেছিল, আজকে প্রথম আমি জানলাম, তোমার কাছে হার মানলাম, তোমার কাছে হার মানলাম। ঘুমিয়েছিলাম, তুমি জাগিয়ে দিলে, অনুরাগের হৃদয় রাঙিয়ে দিলে, রাঙিয়ে দিলে। ঘুমিয়েছিলাম, তুমি জাগিয়ে দিলে, অনুরাগের হৃদয় রাঙিয়ে দিলে, রাঙিয়ে দিলে। তাই যে সুরে রাতের পরে ভোরের ছোঁয়ায় পাখি গান গায়, তাই যে সুরে রাতের পরে ভোরের ছোঁয়ায় পাখি গান গায়, তোমার ছোঁয়ায় সে গানের সুরে আজকে প্রথম আমি গাইলাম, তোমার কাছে হার মানলাম, তোমার কাছে হার মানলাম। তোমাকে পেয়ে আবার নতুন করে নিজেকে নিজে আমি চিনলাম, তোমার কাছে হার মানলাম, তোমার কাছে হার মানলাম, তোমার কাছে হার মানলাম। পথ চলতে চলতে আমরা একেবারে শেষের দিকটায় চলে এসেছি। আসলে আমরা বিশ্বাস করি যার শেষ ভালো তার সব ভালো, আর সেই ভালোকেই আমরা কামনা করি। আসলে সুখ দুঃখ আনন্দ বেদনা এই সমস্ত কিছুই তো আমাদের জীবনের পথ চলার সঙ্গে, তাও সমস্ত অশুভ শক্তিকে নাশ করে আমরা শুভ শক্তিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সাথে করে। এক কথায় বলতে পারি যে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, আমরা নতুনকে আবাহন করি আনন্দের মধ্য দিয়ে, আমরা আঁকড়ে ধরে রাখতে চাই ভালোবাসাকে। আর সেই উদ্দেশ্য নিয়েই আমাদের দূরদর্শন ত্রিপুরার আজকের এই নববর্ষের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। সারাটা জীবন আপনাদের ভালো কাটুক সেই কামনা তো আমরা বরাবরই করে থাকি। আর আজ নববর্ষের এই সুন্দর প্রভাতে আমরা কামনা করি গোটা বছর আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যেতে যেতে আমরা গর্ব করে বলি যে আমরা বাঙালি, যে বাঙালির জন্যে এত এত মানুষ রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। তাই আমরা বলবো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমরা শেষ করব তবে অবশ্যই সুরে সুরে গানে গানে অম্মালিকার গানের মধ্য দিয়ে। আমি যে গানটা গাইবো সেটা হচ্ছে মানে নববর্ষ যে গানটা ছাড়া একেবারে অসম্পূর্ণ, রবি ঠাকুরেরই একটা গান, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এসো এসো হে বৈশাখ, রবি ঠাকুর দিয়ে শুরু, আবার রবি ঠাকুরেই শেষ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসনী শাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে।
যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুৎসটি জল যাক দূরে, যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো এসো